চ্যানেলে অনেকদিন পর, মাঝে অনেকদিন নানা কাজ করব করেও করা হয়নি এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে প্রায় ২ খানা কাজ শুট করা এডিট টেবিলে গিয়ে আটকে রয়েছে। ডিউ টু সাম এডিটের কমপ্লিকেশন, টেকনিক্যাল কমপ্লিকেশন এবং অবশ্যই আমাদের ইনকনসিস্টেন্সি। কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট হওয়ার যে আমাদের ব্যারাম সেটা। কিন্তু এই ভিডিওটা অনেকদিন পর অনেক কিছু করব করেও করা হচ্ছিল না। তাই ভাবলাম যে এটাই একটা নতুন কিছু চেষ্টা করা। যেটা কাইন্ড অফ একটা ডেইলি ভ্লগ বলতে চাই না খুব একটা। দিস ইজ নট আ ডেইলি ভ্লগ। খানিকটা একটা পার্সোনাল অ্যাকাউন্টের মতো ব্যাপার। অনেকগুলো জিনিস আমাদের রাজনীতিতে ঘটছে এবং গোটা দুনিয়া জুড়ে ঘটছে। গোটা দুনিয়া জুড়ে তো সবসময় ঘটে। বিশেষ করে আমাদের এই বর্তমান সময়ের প্রেক্ষিতে তো নানা জায়গায় নানা কিছু ঘটছে। কিন্তু কিছু জিনিস তো খুব ঘরের কাছে ঘটে যায়। তখন ভাবতে হয় যে এটা নিয়ে কি বলা বা এটাকে কম্প্রিহেন্ড করতেই একটা সময় লেগে যায়। সেরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। ২ টো ঘটনা খুব ইম্পোর্টেন্ট ভাবে ঘটেছে লাস্ট কয়েকদিন। একটা হচ্ছে আ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট অর্থাৎ সিপিআইএম এর একজন অত্যন্ত পরিচিত মুখ প্রতীকুর রহমান, যার সাথে আমার ব্যক্তিগত স্তরে খানিক পরিচয় তো ছিল। যদিও যাকগে আমি পরে তাতে আসছি। আমাদের চ্যানেলে আপনি পেছনে গিয়ে এই প্রতীকুর রহমানের ইন্টারভিউ গত বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী হয়েছিলেন। সেইখানে আ আ দেখতে পারেন বা অনেকে হয়তো দেখেওছে। তো সেই প্রতিকুর দা, হ্যাঁ, দাদাই বলতাম তাকে। সে হয়তো আমাকে জানি না, উম এত ইম্পোর্টেন্ট লোক নই যে মনে রাখবে। কিন্তু আমি তাকে দেখা হলে কথাবার্তা হতো ইত্যাদি। এখন থেকে কতটা হবে জানি না। এবং সেই প্রতীকুর রহমান সিপিআইএম ছেড়ে আ গতকাল ২১শে ফেব্রুয়ারি আ একদম ডায়াগোনালি অপোজিট তৃণমূলে জয়েন করেছে। এই ঘটনা সামগ্রিকভাবে যতই যে বলে নিক না কেন, ওভারঅল লেফট আ মুভমেন্টকে পশ্চিমবঙ্গের এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতেও লেফট মুভমেন্টকে খানিকটা আ বদার তো করবেই, করা উচিতও। আমাকেও বদার করেছে। লেফট মুভমেন্টের একজন আ সমর্থক হোক বা অংশগ্রহণকারী হোক, যেভাবেই দেখতে চাই না কেন নিজেকে, এটা তো বদার অবশ্যই আমাকে করেছে। এবং ওই যে বললাম খানিক ব্যক্তিগত সম্পর্কের জায়গাও এক্ষেত্রে ছিল। এবং আরেকটি ঘটনা, সেটি হচ্ছে যে সেটি বাংলাদেশের ঘটনা। বাংলাদেশেরও বামপন্থী আন্দোলনের বেশ গুরুত্বপূর্ণ একটি মুখ মেঘমল্লার বসু। আমারই বয়সী, কি আমার থেকে মেরে কেটে ১-২ বছরের হয়তো বড় হবে। সেই মেঘমল্লার বসু শুনলাম সম্ভবত ২০ তারিখ আ তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে কারণ তিনি ঘুমের ওষুধের ওভারডোজ, অর্থাৎ পরিষ্কারভাবেই মানে অন্তত খবর পত্রিকায় যা বেরিয়েছে যে তিনি আত্মহত্যার অ্যাটেম্প্ট করেছেন। মেঘমল্লার বসু বেঁচে গিয়েছেন, অ্যা মানে বেঁচে থেকেছেন এখনো অবধি। বোধহয় সম্ভবত স্টেবলও আছেন, সেটা আশার খবর। কিন্তু এই দুটো খবর মানে ১৫ তারিখ প্রতীকুর রহমান আ সিপিএম এর কাছে কিছু অভিযোগের কথা বলে ইত্যাদি বলে সে একটা পদত্যাগপত্র আ সামনে রাখে। সেই পদত্যাগপত্রের কথায় আমরা পরে আসছি এবং তারপরে ১৫ তারিখ থেকে শুরু করে ২১ তারিখ দুপুরবেলা সে তৃণমূলে জয়েন করে। সেই তৃণমূল, যেই তৃণমূল একসময় ফটিকচাঁদ কলেজে আ এই প্রতীকুর রহমান বামপন্থী আন্দোলন করার জন্য তাকে মেরে ফেলে রেখে চলে গেছিল। কোনো ক্রমে সে গল্পও আমাদের ইন্টারভিউতে আপনি শুনতে পারবেন প্রতীকুরদার নিজের মুখে। মজার। তো সেই সেই তৃণমূলেই সে গিয়ে জয়েন করেছে। সে যাকগে, সে জয়েন করেছে, সে নিয়ে তো কিছু বলার নেই। কিন্তু আম এই দুটো ঘটনা, প্রতীকুর রহমানের সিপিএম থেকে সরে যাওয়ার চিঠি, সেটা একরকম। কিন্তু তার ৫ দিন ৬ দিনের মধ্যেই গিয়ে তৃণমূলের মতো একটা কমপ্লিটলি আ করাপ্টেড, নীতি নৈতিকতাহীন দলে জয়েন করা, এইটা। এবং তার সঙ্গে এই পুরো আবহে প্রতীকুর রহমানের যে ইন্টারভিউগুলো বেরোচ্ছিল, সেই ইন্টারভিউগুলোতে সে যে সমস্ত কথা বলছিল, সবটা মিলিয়েই আ একটা খুবই খারাপ, হতাশ পরিবেশের সৃষ্টি করেছে। এই কারণে নয় যে প্রতীকুর রহমান আ
আর মানে প্রতিকুর রহমান গোটা বামপন্থী আন্দোলনের একটা মারাত্মক বড় কিছু, বা প্রতিকুর রহমানের চলে যাওয়া গোটা বামপন্থী আন্দোলনকে ধসিয়ে দিয়ে যাওয়া, এগুলোর একটাও সত্যি নয়। কিন্তু এটা এইটুকু সত্যি যে বামপন্থী আন্দোলন থেকে একজন সরে যাওয়া মানে সেটা সরে যাওয়া। অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা ভরপাই হয়ে যায়। ঠিক গ্রামে গঞ্জে মাঠে প্রান্তরে লোক এসে জুটে যায়, যেমনভাবে প্রতিকুর রহমানরাও একদিন জুটে গেছিল। কারণ কোথায় ফটিকচাঁদ কলেজ কলকাতা থেকে অত দূরে, সেখানে কেনই বা কেউ বামপন্থী আন্দোলন করতে যাবে এই ভর তৃণমূলের যুগে, এবং যেখানে রাজনীতির একটা মানে পলিটিক্যাল কেরিয়ার কোট আনকোট এই জায়গায় এনে ফেলা হয়েছে, সেইখানে দাঁড়িয়ে কেনই বা কেউ করতে যাবে। কিন্তু সেখানেও প্রতিকুর রহমানরা উঠে এসেছিল এবং সেই প্রতিকুর রহমানদেরকে আমরা দেখতে পেয়েছিল। আজকে প্রতিকুর রহমান চলে গেলে পরে আমি নিশ্চিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাঠে প্রান্তরে আরও ২-৪ জন এরকমভাবেই মার খাচ্ছে, এবং মার খেতে খেতে সে আরও ওই আর কি কোট আনকোট পলিটিক্যাল কেরিয়ারে, বামপন্থী পলিটিক্যাল কেরিয়ারে সে এগিয়ে যাচ্ছে। মুশকিল হচ্ছে যে তারপরও একটা হতাশা আসে এবং আসাটা স্বাভাবিক, এবং সেই হতাশা সর্বস্তরে রয়েছে। আমরা কেউ কেউ স্বীকার করি, অনেকেই স্বীকার করতে চায় না। কারণ হতাশা এটার প্রতি আমাদের একটা মূলত এইগুলো নিয়েই কিছু গোল গোল কথা বলবো, খুব ক্যাটাগরাইজ কথা, বা যে ধরনের ভিডিও আমরা করে থাকি এতদিন করে এসেছি, এটা সেই ধরনের জিনিস নয়। আমি জানিও না যে এই ভিডিওটা আমি আদৌ আপলোড করবো কি। যাকগে, যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে হতাশা যে একটা আসে এক্ষেত্রে, এটা থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি সাম্প্রতিককালে এই ঘটনার প্রেক্ষিতেই মানে যখন আমার কাছে মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে প্রতিকুর রহমান তৃণমূলে যোগ দিচ্ছেন, প্রতিকুর রহমান সিপিএম ছেড়েছেন, তার সাথে সিপিএমের সাথে তার বনিবনা হচ্ছিল না, সেই কিছু আইডিয়া হয়তো প্রপোজ করার চেষ্টা করছিল, সেটাকে দল জায়গা দিতে পারেনি, এই সবগুলোকেও যদি আমি সত্যি ধরে দিই এবং সবগুলোকে সরে দিয়ে যদি সে পার্টি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল, সেটা একরকম। কিন্তু সেই গিয়ে তৃণমূল জয়েন করছে বা বিজেপি জয়েন করছে, এটা আরেক রকম। এটা বামপন্থী আন্দোলনকে নিশ্চিতভাবে সামান্য হলেও ক্ষতি করে। আমরা রিকভার করে নেব, এ কথা ঠিক। কিন্তু এটা মিথ্যে হয়ে যায় না যে সাম্প্রতিকভাবে অন্তত সমসাময়িক ক্ষেত্রে একটা ক্ষতির সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে, এবং সেখান থেকে হতাশা আসে। এবং আমি যে লেখাটা সাম্প্রতিককালে লিখেছি, আমি লিঙ্ক, যদি এই ভিডিওটি পাবলিশ করি তাহলে এই লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো। ঠিক যেমন একটা লেখা, আগের লেখাটা অপেক্ষাকৃত ছোট ছিল, যেটা আমি কানাইয়া কুমার যখন কংগ্রেসে জয়েন করেছিল তখন লিখেছিলাম। সেটা অনেকই ছোট লেখা ছিল। এটা একটা বড় প্রবন্ধ, প্রায় ১৬০০ শব্দের প্রবন্ধ। তো আপনারা পড়ে দেখতে পারেন, নাও দেখতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স অন্তত আমার কাছে, যে এই একই সপ্তাহের মধ্যে বাংলাদেশের বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ সে সুইসাইড অ্যাটেম্প্ট করছে। কি কারণে আমরা জানি না, আমি জানি না অন্তত। ঠিক আছে, হতে পারে কোনো ব্যক্তিগত কারণ, হতে পারে কোনো আহ, রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিগত কারণ। ঠিক আছে, যে হতাশা, এই ধরনের হতাশা আসা তো স্বাভাবিক। হতাশা আসা তো স্বাভাবিক। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সরি, ফোন এসছিল। হ্যাঁ, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সেই হতাশাকে কাটিয়ে ওঠা, সেটা দরকারি বটেই। কিন্তু সেই হতাশাকে কাটিয়ে উঠতে গিয়ে যদি আমরা হতাশাকে বাইপাস করে দিই, তাহলে মুশকিল। আমার এই লেখাটার মধ্যেও আমি যে কথাটা কি খুব বলিষ্ঠভাবে রাখার চেষ্টা করেছিলাম, অনেকগুলো কথা, তার মধ্যে একটা কথা এটাও যে হতাশাকে আসতে দিতে হয়, না হলে হতাশা আস্তে আস্তে হতাশ করে দেয়, কাবু করে দেয়। তো এইটা খানিক সেটাই, সেরকমই ব্যাপার আর কি। ঠিক আছে, ফলে প্রতিকুর রহমানের অন্য শিবিরে যোগ দেওয়া, মেঘমল্লার বসুর আত্মহত্যা, দুটো দেশের গল্প, কিন্তু দুটোই বাঙালির গল্প। সেটা হতাশ করেছে আমাদেরকে। বামপন্থী আন্দোলনের ভালো চায় এরকম যে কোনো লোককে হতাশ করবে, এটা মেনে নেওয়াটাই আসল কাজ। কিন্তু সেটা মেনে নিলে পরেই বরং হতাশা কাটিয়ে ওঠার জায়গাটা আসে। এবার যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি, মেঘমল্লা বসুর কেসটা নিয়ে আমি খুব বেশি কিছু জানি না, ফলে সেটা নিয়ে বলার জায়গা খুব কিছু নেই। কিন্তু এটা তো ঠিক যে আজকের দিনে দাঁড়িয়ে আমার বয়সী কোনো একটি ছেলে বা মেয়ে বা অন্য কোনো লিঙ্গের লোক, সে যখন বামপন্থী আন্দোলনে থাকছে এবং মনে প্রাণে বামপন্থী আন্দোলনে নিজেকে ইনভেস্ট করছে, তখন নানা ধরনের হতাশা, নানা ধরনের সমস্যা তে জর্জরিত হয়ে থাকতে হয়। মেঘমল্লার বসু যতটা বামপন্থী আন্দোলন নিয়ে ইনভলভড, আমি ততটা নই মোস্ট প্রবাবলি। কিন্তু
আমি আন্দাজ করতে পারি সেই সমস্যাগুলো কি সমস্যাগুলো কোন স্তরে থাকতে পারে। তো যাকগে, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে প্রতিকূল, আমরা আমাদের দেশে চলে আসি। আমাদের দেশে, আমাদের রাজ্যে এই যে প্রতিকুর রহমান তিনি আ মূল যে অভিযোগগুলো এনেছিলেন যে ভারতের সবচেয়ে বড় সংসদীয় কমিউনিস্ট পার্টি আম সিপিআইএম, সেখানে নানা কিছু করা হচ্ছে এবং মানে কোনো প্রশ্ন তোলা যাচ্ছে না। কিছু লোক নাকি আছে, তারা কারা আমরা জানি না। কিন্তু কিছু লোক আছেন যারা আ যেগুলো ডিক্টেট করছেন সেগুলোই বাকিদের সবাইকে শুনতে হচ্ছে। বেগরবাই করলে পরে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবার এইখানে দাঁড়িয়ে ঠিক যেমন বললাম যে এই ধরনের ঘটনাতে হতাশ হওয়ার মতো জায়গা আছে, সেখানে আমি হতাশ নই। এটা বললে পরে আরো তাড়াতাড়ি একটা ইনকিউরেবল আ হতাশার স্টেটে পৌঁছে যাওয়ার জায়গা থাকে। ফলে হতাশা থাকবে, এটা যেমন স্বীকার করার জায়গা আছে, ঠিক তেমনি আজকের বামপন্থী আন্দোলনে, আজকে যেকোনো বামপন্থী পার্টিতে অনেকগুলো ক্রাইসিসের জায়গা রয়েছে। অনেকগুলো স্ট্রাকচারাল সমস্যা রয়েছে। এইটা স্বীকার করতে যদি আমরা পিছু পা হই, তাহলে আমরা ১ম এই ব্যাটনটা শত্রুপক্ষের হাতে দিয়ে বসে থাকব। ফলে নিশ্চিতভাবে এই সমস্যা থাকবে। এই সমস্যা আছে, এই সমস্যাকে স্বীকার করতে হবে। কিন্তু আবার উল্টো দিকটাও সত্যি। এটা বলে সে গিয়ে তৃণমূলে যুক্ত হচ্ছে এবং আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখেন যে প্রতিকুর রহমান, ধরে নিলাম প্রতিকুর রহমানকে আ লাস্ট কিছু, যেটা সে বলেওছে যে একদিনে তো সবকিছু ট্রিগার করে না। অনেকদিন ধরে এই ব্যাপারটা চলছিল। তাকে সাইডলাইন করা হচ্ছিল, তার আইডিয়াকে শোনা হচ্ছিল না, এটসেট্রা, এটসেট্রা সে বলেছে। যদি সেটাই সত্যি হয়ে থাকে, আমি সিপিআইএম করি না, ফলে আমি জানি না যে সেটাই সত্যি কিনা। আমার অবশ্যই সিপিআইএম পার্টি সম্পর্কে অবজারভেশন আছে। তার কিছুটা হয়তো আমরা এখানে বলব। কিন্তু আমি যদি ভাবিও যে তার কথা শোনা হচ্ছিল না, কিচ্ছু হচ্ছিল না। সে তার উপর ডিক্টেট করা হচ্ছিল, ইত্যাদি করা হচ্ছিল। প্রশ্নবিহীন আনুগত্যের প্রশ্ন প্রতিকুর রহমান এনেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে সিপিএম এর আ যেকোনো নেতৃত্বস্থানীয় বর্তমানে রাজ্য সম্পাদক আ মোহাম্মদ সেলিম হোক, কি অন্য যেকোনো বড় আরকি, প্রতিকুর রহমানের থেকে বয়সে এবং অভিজ্ঞতায় বড় যেকোনো নেতার সঙ্গে এক ফ্রেমে যখন প্রতিকুর রহমানের ছবি আপনি দেখবেন, শুধু প্রতিকুর রহমান বলে না, যাকেই দেখবেন, সেখানকার বডি ল্যাঙ্গুয়েজ, আর কালকে যখন অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা নিয়ে সে জয়েন করল ইত্যাদি প্রভৃতি, তখন প্রতিকুর রহমানের বডি ল্যাঙ্গুয়েজ, দুক্ষেত্রেই তার পাশে তার থেকে শীর্ষ নেতৃত্ব দাঁড়িয়ে আছে তার বর্তমান রাজনৈতিক দলে। সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বলে দেওয়া যায় যে প্রশ্নবিহীন আনুগত্য নিয়ে যে প্রশ্ন তুলবে, সে তো আরো বেটার করার চেষ্টা করবে। আমি যদি আজকে বলি যে আমি যেখানে আছি, আমার সেই দলে, সেই সংগঠনে, সেই পরিবারে এই সমস্যা আছে, তাহলে তো মানে একটা কথা সবাই বলবে যে সংগঠনের মধ্যে লড়াই করতে হবে, পরিবারের মধ্যে ঝামেলা হলে কি পাড়ায় গিয়ে ঝামেলা করা হয় নাকি? এইটাও খুব একটা মানে এটা ঠিক, এটা অবশ্যই একটা পার্টি গঠনতন্ত্রের মধ্যে, পার্টি ডিসিপ্লিন, এগুলো ঠিক। কিন্তু আমি যদি ওভারঅল দেখার চেষ্টা করি যে না, হ্যাঁ, আমি পরিবারে বলার চেষ্টা করেছি, কিন্তু তার তো একটা লিমিট থাকবে। আমি গিয়ে বলে শেষ করতে পারিনি। আমি দাঁড়াতে পারিনি। আমার কথা শোনা হয়নি। তাহলে আমি কি করব? তাহলে আমাকে বাইরে এসেই বলতে হবে। ফলে বাইরে এসে বলার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে বাইরে এসে বলতেও নিজের একটা লেজিটিমেসি তৈরি করতে হয়। প্রতিকুর রহমান সেটা করতে ব্যর্থ হয়েছে। সেটা করতে ব্যর্থ হয়েছে এই জায়গা থেকে যে সে তৃণমূল যখনই যেই মুহূর্তে জয়েন করবে, তখন সে যে প্রশ্নগুলো তুলেছে, যে প্রশ্নবিহীন আ আনুগত্যের প্রশ্নকে সে অ্যাড্রেস করেছে, সেগুলো যদি সত্যিও হয়, তবুও সেগুলো অনেকটাই নালিফাই হয়ে যায়। কারণ সে ওইখানে গিয়ে জয়েন করেছে। কারণ সিপিএম ছেড়ে দিন, ভারতবর্ষের যেকোনো বামপন্থী আ ঘরানায় প্রশ্নবিহীন আনুগত্যের মানে প্রশ্নবিহীন আনুগত্যকে আমি তো কখনোই এন্ডোর্স করি না। অসম্ভব ব্যাপার। এবং সেই কারণেই আমি কোনো সাংগঠনিক পার্টি করি না। কারণ আপনি যতই একটা পার্টি যতই ভালো হয়ে যাক না কেন, তাকে কিছু জায়গায় প্রশ্নবিহীন, মানে তাকে আনুগত্যের প্রশ্নে গিয়ে দাঁড়াতে হয়। এবার আমি আনুগত্যে থাকার লোক নই। আমি অলওয়েজ কোয়েশ্চেন করে যাওয়ার লোক। কিন্তু আমি জানি যে কোনো একটা জিনিসকে ঠিক করে ফাংশন করতে গেলে পরে কোথাও গিয়ে প্রশ্নটা, মানে সকাল অবধি প্রশ্ন করলাম, এবার বিকেলের কাজটা মিটিয়ে নিই, আবার কালকে প্রশ্ন করব, এরকম জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। বাট ইট ইস মাই লিমিটেশন যে আমি সেটা থামাতে পারি না। থামাতে পারি না বলেই আমি সমস্ত বামপন্থী আন্দোলনের পাশে থাকার চেষ্টা করি নিজের ক্যাপাসিটিতে। বা আমাদের পিগমেন্টসের আরেকজন যে আছে শান্তনু বর্তমানে আমেরিকায় গবেষণা করছে। তো সেখানেও সেই আমেরিকান ইনস্টিটিউটে
মানে যে ইনস্টিটিউটেও গবেষণা করে, সেখানে যে বামপন্থী আন্দোলন হয়, সেখানেও সে গিয়ে একটা বিদেশি লোক হয়ে গিয়ে সেখানে গিয়ে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, বিভিন্ন সময় করে আসছে। এই সবগুলোর পেছনেই যেটা আছে যে আমরা যেরকম মানুষ, সেখানে আমরা ওই প্রশ্ন করা থামাতে পারব না এবং আমাদের যে সায়েন্টিফিক ট্রেনিং, আমরা দুজনই সায়েন্সের ছাত্র, সেই সায়েন্সের ট্রেনিং আমাদেরকে ওই প্রশ্ন করা থামাতে দেবে না। কিন্তু আমরা জানি যে সবসময় প্রশ্ন করতে থাকলে পরে অ্যাকশন নেওয়ার জায়গাতে একটা ঝামেলা হতে পারে। সেই জন্যই কোনো সাংগঠনিক জায়গায় আমাদের যাওয়া না। তার জন্য যা প্রোস অ্যান্ড কনস আমরা সেটা মেনে নিয়েছি। বাট এখানে আমাদের গল্প বলা হচ্ছে না। কিন্তু বারবার আমাদের গল্প চলে আসবে। ওইজন্যই খানিকটা পার্সোনাল ব্লগের মতোই ব্যাপার। যদিও সেই নামটা আমি খুব স্বীকার করতে চাইছি না। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে, তো যেই মুহূর্তে প্রতিকুর রহমান সিপিএম এর প্রশ্নবিহীন আনুগত্যের প্রশ্ন আনলো এবং তারপরে সেই গিয়ে যখন জয়েন করলো তৃণমূলে, তখন গোটা গল্পটাই কিন্তু ঘুরে যায়। মানে এটা বোধহয় ভারতবর্ষের রাজনীতির সম্পর্কে সম্যক ধারণা আছে বা পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা আছে এরকম কোনো লোক বিশ্বাস করবে না যে ভারতবর্ষের যেকোনো একটা বামপন্থী পার্টিতে থেকে তৃণমূল কংগ্রেসে প্রশ্নবিহীন আনুগত্য কম আছে। মানে ওখানে প্রশ্নবিহীন কি প্রশ্ন আছে এইটাই প্রশ্ন নয়, ওখানে আনুগত্যটাই শেষ কথা। এবং সেই আনুগত্যটাও কিসের প্রতি, কার প্রতি, সেটা একটা বড় কথা। ঠিক আছে? তো সেইখানে জয়েন যখন আমি করছি, তখন আমার তোলা প্রশ্নগুলো লেজিটিমেসি হারাচ্ছে। কিন্তু এইটা বলে আবার আমরা যারা লাইনের এপারে এখনো থেকে গেলাম, যে বামপন্থী আন্দোলনেই থেকে গেলাম, আ তাদের মানে এখনো পর্যন্ত থেকে গেলাম, তাদের এটা থেকে পালিয়ে যাওয়ার বা এটাকে হাতিয়ার করার কোনো ইয়ে নেই যে হ্যাঁ, ও তো ভাই প্রলোভনে পড়েছে, ও তো ওর বিচ্যুতি ঘটেছে, ব্যক্তিগত বিচ্যুতি ঘটেছে এবং ও চলে গেছে এবং ওর প্রশ্নগুলো ইললেজিটিমেট। তার কারণ হচ্ছে যে ও পরিষ্কারভাবে এমন একটা দলে গিয়ে জয়েন করেছে যেটা করাপ্ট, যেটা উম যেটা সব দিক দিয়ে গন্ডগোলে। ফলে তার প্রশ্নগুলিরই আর লেজিটিমেসি নেই। আমি এখানেও খানিক সাবধান হতে বলব। তার কারণ হচ্ছে যে, এক তো যেকোনো প্রশ্ন সেটাকে প্রশ্নের জায়গা থেকে দেখাটা অনেক বেশি জরুরি। অবশ্যই তার কনটেক্সট, কনটেক্সট, টেক্সট, সাবটেক্সট এগুলো থাকবে। কিন্তু প্রশ্নের জায়গা থেকে দেখাটা খুব জরুরি। ফলে প্রতিকুর রহমান তার লেজিটিমেসি হারিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার লেজিটিমেসি হারিয়েছে বলেই তার প্রশ্ন যে অবজেকশন গুলো সে রেখেছিল, সেই অবজেকশন গুলোকে নিয়েও সন্দেহের চোখে তাকাতে হয় যে, ভাই ঠিক আছে, তোমার কথার কি গুরুত্ব থাকবে তুমি যদি এখানেই জয়েন করতে? তোমার যদি এতই ওই প্রতিকূলতারই একটা ভিডিও আছে যেখানে সে বলছে যে বামপন্থীদের কিচ্ছু না থাকতে পারে, সবকিছু শূন্য হয়ে যেতে পারে, কিন্তু মেরুদণ্ডটা আছে এবং মেরুদণ্ডটাতে লেখা আছে নট ফর সেল। আজকে সে সেটা সেল, মানে যাই হোক সে দিচ্ছে। এবার এখন প্রশ্নটা হচ্ছে যে আ এইরকম একটা লোকের কথাতে আর খুব কিছু পাত্তা দেওয়ার দরকার পড়ে না। মানে এবার হ্যাঁ, আমাদের খারাপ লাগবে, আমরা যারা খানিক ব্যক্তিগত পরিসরে এই লোকটাকে ঢুকিয়ে রেখেছিলাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত পরিসরে। আ তাদের খারাপ লাগবে, এটা স্বাভাবিক। ওই হতাশাকে নিয়েই চলতে হবে। হতাশা থেকে পেরোনোর চেষ্টা করতে হবে। তাকে প্রসেস করেই পেরোনোর চেষ্টা করতে হবে। সাই অ্যাওয়ে করে নয়, পিছনে ঠেলে দিয়ে নয়। কিন্তু সংগঠিত বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে বা এক্ষেত্রে সিপিআইএম পার্টির ক্ষেত্রেও তাকেও তার ভিতরে ঢুকে দেখতে হবে যে দুটো জিনিস। ১ নম্বর হচ্ছে যে প্রতিকুর রহমান যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নগুলোর লেজিটিমেসি আছে কি নেই, এটা আমি বলতে চাই না। কারণ প্রতিকুর রহমান বিইং আ পার্টি মেম্বার সেটা দেখতে পেয়েছে, যা দেখেছে সেটা সে বলেছে। আমি পার্টি মেম্বার নই। আমি পার্টির কোনো মিটিংয়ে থাকি না। থাকা সম্ভবও না। ফলে আমি বলতে পারি না সেটা। আর এটা শুধু সিপিএম এর ক্ষেত্রে না, যেকোনো কোনো বামপন্থী আন্দোলনের মানে বামপন্থী দলের আ মিটিংয়ে আমি থাকি না। ফলে আমি বলতে পারব না সেটা। কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, কিন্তু আমি সকল বামপন্থী আন্দোলনে রাস্তায় থাকার চেষ্টা করি। সকল বামপন্থী আন্দোলনে সকল বামপন্থী শক্তির পাশে থাকার চেষ্টা করি। মানে তাদের জন্য যদি জল বয়ে দিতে হয়, আমি জল বয়ে দিতে রাজি আছি। এবার হুম, সেইখানে দাঁড়িয়ে আমার অবজারভেশন আছে। আমার অবজারভেশন হচ্ছে যে এই মুহূর্তের বামপন্থী আন্দোলনগুলো, এবং যখনই আমি বামপন্থী আন্দোলন বলব, আমি এখনের পর থেকে সিপিআইএম কথাটাই বলব। কারণ সিপিআইএম একটা খুব সংখ্যার নিরিখে যদি আমি ধরি অন্তত, বা শক্তির নিরিখে একটা সবচেয়ে বড় ভারতবর্ষে এখন এই মুহূর্তের শক্তি। এটা থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমার অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুরা রেগে যেতে পারেন যে কেন আমরা কি পাত্তা পাচ্ছি না? কিন্তু হ্যাঁ, মানে সংখ্যার নিরিখে, শক্তির নিরিখে এটা পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সিপিআইএমই সবথেকে বড় এই মুহূর্তে। তো সেইখানে দাঁড়িয়ে ২-৩ টে জিনিস। একটা জিনিস হচ্ছে যে একটা সংগঠনের মধ্যে মানে এখনো পর্যন্ত এই পলিটিক্যাল ম্যাসাকার, মানে লিটারেলি মানুষ মারা, মানে আজকেই ২২শে ফেব্রুয়ারি।
আমার আরেক প্রিয় দিদি পৃথাতা, এই পৃথাদির বাবা এবং মানে প্রদীপ্তা এবং কমল গায়েন, এদেরকে মানে সে ছবি দেখা যায় না, মানে মুখ ফুক থেতলে দেওয়া হয়েছিল। সেই ছবি সেসব হয়েছে 2011-এর পর থেকে। পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি করা হয়েছে। অ্যাক্রস দ্য মানে প্যান লেফটিস্ট মুভমেন্টকে কার্টেল করা হয়েছে। কিন্তু তারপরেও এখনো বামপন্থী পার্টি অফিস পাড়ায় পাড়ায় খোলে। 1 জন 2 জন 3 জন ওয়ার্ড মেম্বারের একটা ওয়ার্ড অফিস চালায়, নিজেদের তাগিদে নিজেরা পয়সা দিয়ে চা খেতে খেতে দেওয়াল লেখনটা লেখে। এইটা বামপন্থী আন্দোলনের প্রিভিলেজ। এইটা বামপন্থী আন্দোলনই একমাত্র অ্যাফোর্ড করতে পারে। পৃথিবীর আর কোনো রাজনৈতিক শক্তি এটা অ্যাফোর্ড করতে পারে না, সম্ভবই না, ইম্পসিবল। ঠিক আছে? কিন্তু এইটা করতে পারে, এইটা আমাদের অ্যাচিভমেন্ট, মানে কি বলবো, মানে ওই পৈতৃক সম্পত্তির মতো ব্যাপার। বামপন্থী আন্দোলন যদি একটা বাড়ি হয়, তাহলে তার পৈতৃক সম্পত্তি, ইনহেরিটেড প্রপার্টি হচ্ছে এইটা, যে আমরা এরম একটা সংগঠন বেশ ভীষণ খারাপ সিচুয়েশনের মধ্যেও আমাদের থেকে যায়। কিন্তু মুশকিল হচ্ছে সেই সংগঠন বেসকে কি আমরা কনসলিডেট করতে পারছি না। বর্তমানে আমি যদি সিপিএম এর ক্ষেত্রে বলি, পার্টি মিছিল হচ্ছে, ঝান্ডা ধরার লোক আছে, সমস্ত কিছু আছে, কিন্তু টপ টু বটম ইন্টেলেকচুয়াল কোহেরেন্সির প্রশ্নে, বৌদ্ধিক চিন্তার প্রশ্নে একটা হিউজ প্রশ্ন রয়েছে। মানে এমন জিনিস রয়েছে, এমন জিনিস দেখতে পাই যেগুলো ভীষণ হতাশ করে। এই প্রতিকুল রহমানের চলে যাওয়ার থেকেও বেশি হতাশ করে যে ঘটনাগুলো। যেমন ধরুন, কালকেই মানে প্রতিকুর রহমান চলে যাওয়ার পরেই দেখলাম, যখন নিশ্চিত হয়ে গেল সে তৃণমূলে যাচ্ছে, তারপরেই দেখলাম যে একজন সিপিএম সমর্থক, ঘোরতর সিপিএম সমর্থক, সে অনলি মুসলমান, যারা মুসলমান ধর্মের পরিচয়, যারা জন্মগত মুসলমান ধর্মের পরিচয়, যারা সিপিএম থেকে অন্য দলে গেছে, তাদের নামগুলো লিস্ট করে বলছে যে এই গদ্দারি এদের রক্তে আছে। এটা হতে পারে না। মানে একটা বামপন্থী পার্টিকে, সেটা সিপিএম হোক, সেটা এসইউসিআই হোক, যে কেউ হোক, তাকে এই দৃঢ়তা তাকে রাখতে হবে যে আমার দলের সমর্থক, তুমি আমাকে সমর্থন করছো, ভালো, পজিটিভ, তুমি সমর্থন করছো মানে তোমাকে কতগুলো ডেকোরামের মধ্যে দিয়ে দাঁড়াতে হবে। আদারওয়াইজ তুমি আমার লোক নয়, এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। মানে সোজা কথায় হচ্ছে যে একটা অন্য কোনো পার্টি করা আর একটা বামপন্থী পার্টি করা বা বামপন্থী আন্দোলনে নিজেকে অ্যাসোসিয়েট করা, এই দুটোর মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আমাদেরকে ডিফাইন করতে হবে। এবং সেটা করতে গিয়ে আমি কথা বলে দেখেছি অনেকেই এই ভয়ে থাকে যে তাহলে তো আর আমাদের ঝান্ডা ধরার লোক থাকবে না। মানে আজকে সোসাইটিটাই খুব খারাপ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সোসাইটির মধ্যেই বৌদ্ধিক চর্চা নেই। গোটা পাবলিক এডুকেশন সেক্টরটাকে জাস্ট সিম্পলি তছনছ করে দেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে চিন্তনশীল মানুষ তৈরি হবে? এবং যত ধরনের রিগ্রেসিভনেস, সেটা কাস্টিজম হোক, সেটা আহ, মানে রিলিজিয়াস লেভেলে হোক, যত ধরনের গন্ডগোল রয়েছে, সমস্ত গন্ডগোলগুলো আজকে সোসাইটিতে রয়েছে। তাহলে সেই সোসাইটির একটা পার্ট যখন বামপন্থী আন্দোলনেও কুড়িয়ে কাছে আসছে, তাদের মধ্যে ওইগুলো থাকবে। এই তো লেলিনের কথা। লেলিন যদি অন্য কনটেক্সটে বলেছিল যে, না আমি ওটা কোট করতে চাই না, কিন্তু যাই হোক, তো সে অন্য কনটেক্সটে বলেছিল যে যখন একটা একটা ব্যবস্থা থেকে, মানে সামন্ততন্ত্র থেকে যখন পুঁজিবাদ আসছে, তখন আর্লি পুঁজিবাদের মধ্যে কিন্তু সামন্ততন্ত্রের ওই গায়ের ময়লা লেগেছিল। যেমন একটা শিশু যখন জন্ম নেয়, তখন তার মাতৃজঠরের আহ, যে রেসিডুয়াল জিনিসগুলো, সেগুলো লেগে থাকে, তাকে তখন গরম জল দিয়ে পরিষ্কার করতে হয়। আমি এটাকে এই জায়গাও তো ইমপ্লাই করতে পারি যে আজকে সোসাইটিতে গন্ডগোল আছে, ফলে সেখান থেকে যখন মানুষ উঠে আমার পক্ষে রাজনীতি করতে আসবে, তাদের মধ্যেও গন্ডগোল থাকবে, গন্ডগোল থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমার জোরের জায়গা এটাই, বা আমার আদৌ সেই মানে সেই লড়াইকে নেতৃত্ব দেওয়ার জায়গা আছে কি নেই, এই প্রশ্নটার মীমাংসা হবে এখানে, যে আমি তাকে কতটা শিক্ষিত করে তুলতে পারছি। অ্যাটলিস্ট এইটুকু আন্ডারস্ট্যান্ডিং আমার প্রত্যেকটা কমরেডের মাথায় থাকতে হবে, যে প্রতিদিন পড়াশোনা করে যেতে হয়, প্রতিদিন নতুন জিনিস নিয়ে ভাবতে হয়। যদি ভাবতে না পারি, যদি সেই আলোচনার মধ্যে অ্যাসোসিয়েটেড না হতে পারি, তাহলে কে আমার পতাকা ধরছে, কে রাজনীতি লড়াই করছে, ইট ডাজেন্ট ম্যাটার। ডিফারেন্সটা প্রত্যেকটা বামপন্থী আন্দোলনকে, প্রত্যেকটা কমিউনিস্ট আন্দোলনের শরিককে এটা নিশ্চিত করতে হবে যে আমার পার্টি অফিস পর্যন্ত কেউ এসে পৌঁছতে পারে, সে যে কোনোভাবে পৌঁছতে পারে। সে এইভাবে পৌঁছাতে পারে যে আমার পাশের বাড়ির লোক আমার বাবাকে মেরেছে, সেই লোকটা তৃণমূল করে, তাই আমি সিপিএম করব। কিংবা
বিজেপির ওই জিনিসগুলো খারাপ, তাই আমি সিপিএম করবো, করে সে পার্টি অফিসের দরজা অব্দি এসে পৌঁছাতে পারে। কিন্তু বামপন্থী আন্দোলনকে ঠিক করতে হবে যে তাকে পার্টি অফিসের দরজা খুলে তাকে আমন্ত্রণ জানিয়ে তাকে চা বিস্কুট খাওয়াতে খাওয়াতে তাকে এটা বুঝিয়ে দিতে হবে, প্রতিদিন বুঝিয়ে দিতে হবে যে শুধু এই আবেগটা ইম্পর্টেন্ট, এই আবেগটা, এই ক্ষোভ রাগ এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু শুধু এইটা দিয়ে একটা বামপন্থী আন্দোলন সার্ভাইভ করতে পারে না। ইউ হ্যাভ টু লার্ন। তোমাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে, প্রতিদিন জানতে হবে, যাতে একটা যৌক্তিক বেসিস যে কেন আমি বামপন্থী আন্দোলন করব, বামপন্থী আন্দোলন কি এবং কেন, এই আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানোর চেষ্টা বৃহত্তর বাম শক্তিগুলো আজকে ঠিক করে উঠতে পারছে না বলেই আমার অবজারভেশন। ফলে যখন আজকে এত বড় একটা সেটব্যাক আমাদের হয়, তখন সেটাকে অ্যাড্রেস করার সবথেকে ভালো উপায় হচ্ছে যে আমাদেরকে ভাবতে হবে প্রতিকুর রহমান কোনো মানে সেদিনের লোক ছিল না। 2006 সাল থেকে প্রতিকুরদা রাজনীতি করছে, বামপন্থী রাজনীতি করছে, মার খেয়েছে, ইত্যাদি করেছে। এগুলো সে এখন তার ব্র্যান্ডিং করার জন্য প্রচার করবে। ফলে সেগুলোকে আমি পাত্তা না দিয়েও বলতে পারি যে আ এই 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 সময় দাঁড়িয়ে আমরা মানে প্রতিকুরদার ক্ষেত্রেই যদি বলি যে সে রাজ্য স্তরের নেতা, তাহলে আমাকে বামপন্থী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে সিপিআইএমকে ভাবতে হবে যে কেন, মানে এটা বলে দেওয়া সোজা যে ব্যক্তিগত প্রলোভন, ব্যক্তিগত বিচ্যুতি এগুলো সব সত্যি। প্রতিকুর রহমান আরো বেশি করে প্রমাণ করেছে এগুলো সত্যি। কিন্তু অ্যাজ এ বামপন্থী আন্দোলনের কর্মী হিসাবে আমার এটা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নেই যে আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন আমার এতদিনের তিল করে গড়ে ওঠা একটা লোক, তার মধ্যে এই বিচ্যুতি দেখা গেল। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সেটা কেন আইডেন্টিফাই করা দরকার। তা না হলে কালকে আরো ৫ জন, ১০ জন, ১৫ জন এই নব্য ফ্যাসিবাদের যুগে বিচ্যুত হবে না, এটা আমি গ্যারান্টি করতে পারবো না। আমি একটা ছোট্ট অ্যানিকডোটাল কথা বলে আ মোটামুটি গোটাতে চাই। সেটা আমি কালকে থেকে ২-৩ জনকে বলতে হলো আমাকে। যে ধরা যাক একটা হাইলি সিকিউরড হাসপাতালের একটা আইসিইউ আছে। ইনফেকশন যাতে না হয়, হাইলি সিকিউরড, মানে ঢুকতে গেলে মাস্ক-টাস্ক ইত্যাদি পরে তারপর ঢুকতে হয় হ্যান-ত্যান। মাস্ক বললাম আমি। মাস্ক পরে ঢুকতে হয় না আইসিইউতে, মাস্ক পরে ঢুকতে হয়। তো যাই হোক, তো এবার কিন্তু হ্যাঁ, বামপন্থী আন্দোলন করতে গেলে মাস্কটা একটু জানতে হয়। তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আ এরকম একটা আইসিইউতে দেখা গেল যে ২ জনের কোনো একটা ইনফেকশন হয়েছে। তো এবার কেউ বলতেই পারে যে, "না, ইনফেকশন হয়েছে কারণ এই লোকটা বাথরুমে গিয়ে ভালো করে হাত ধোয়নি, এই লোকটার ব্যক্তিগত দোষ।" এবং ইনভেস্টিগেট করতে গিয়ে দেখাও গেল যে হ্যাঁ, না আসলে বাথরুমে গিয়ে হয়নি, কিন্তু দেখা গেছে যে পরিবারের লোকের সাথে হাতে টাচ করানো আ কথা ছিল না। তাহলে ইনফেকশন, বাইরে ইনফেকশন ভেতরে আসতে পারে। কাঁচের বাইরে থেকেই কথা বলার কথা ছিল। কিন্তু এ আবেগের বশবর্তী হয়ে আ ওই হাত দিয়েছে, সেখান থেকে তার ইনফেকশন হয়েছে, তার পাশের বেডের লোকের ইনফেকশন হয়েছে এবং এদেরকে ঠিক করে ম্যানেজ না করলে বাকিদেরও ইনফেকশন ছড়াবে। এখন আমরা এখান থেকে এটা বলে পেরিয়ে যেতেই পারি যে এই লোকটা আবেগের বশে ভেসে গিয়ে আ হাত মিলিয়েছে, সেখান থেকে এত বড় ক্ষতি হলো, এই লোকটার দোষ। মার বেটাকে মার। কিন্তু একটা লজিক্যাল সায়েন্টিফিক আ সিস্টেম সে ১ম এই যে প্রশ্নটা করবে যে, "কেন এই বিচ্যুতিটা হলো?" আমি তার উপর দোষ দিয়ে পেরিয়ে যেতে পারি না। আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে, কেন আমার ওখানে একটা সিকিউরিটি ছিল না যে এটা এনশিওর করতে পারত যে পরিবারের লোকগুলো যারা বাইরে থেকে আসে তারা যেন গ্লাস ডোরের এপাশ থেকেই কথাটা বলে। সেই এনশিওর করার জায়গাতে কেন হাত মেলানোর ক্ষেত্রে সেটা আমাকে এনশিওর করতে হবে। এনি সায়েন্টিফিক থিংকিং অর্গানাইজেশন সে এইভাবেই ভাবে। ফলে এখানেও আমাদেরকে এইভাবেই ভাবতে হবে যে বিচ্যুত হয়েছে এটা আমি ব্যক্তিগত স্তরে প্রলোভন, ব্যক্তিগত স্তরের ইত্যাদি এইটা বলে পেরিয়ে যেতে পারি। কিন্তু দ্য বিগার কোয়েশ্চেন ইজ যে আমাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে এই বিচ্যুতিগুলো ঘটে, সেখানে আমি সত্যিই ঢুকে কিছু চেঞ্জ করতে পারি কিনা। এবং আমার অবজারভেশন হচ্ছে বর্তমান বামপন্থী শক্তিগুলোর they have lots to do it in this subject. তাদেরকে এই তাদের পার্টি করার লোক আছে, তাদের ঝান্ডা ধরার লোক আছে। মানে এই দুঃসময়ে দাঁড়িয়েও তাদের লোক আছে। কিন্তু সেই লোককে প্রপার বৌদ্ধিক স্তরে কনসলিডেট করার মতো স্ট্রাকচার তাদের নেই। সেই স্ট্রাকচার তাদেরকে ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ এরকম ব্যাকস্ট্যাবিং চলতে থাকবে। তার থেকেও বড় কথা হচ্ছে যে মানে বামপন্থী আন্দোলনের তো একটা আল্টিমেটলি গোল আছে। এবার যদি আমার আজকে বামপন্থী আন্দোলনকে টিকিয়ে রাখতে গিয়ে আমি এমন কতগুলো জায়গায় কম্প্রোমাইজ করি, তাতে হয়তো আমার লোক বাড়লো, তাতে হয়তো আমার মানে আমি টিকে আছি এটা জাহির করা গেল।
কিন্তু আল্টিমেটলি সেই গোলটা দাঁড়াতেই পারবে না, গোলটা কম্প্রোমাইজড হয়ে যাবে। ফলে এই সোসাইটির মধ্যে যখন আমরা চেঞ্জের কথা বলছি, সেই চেঞ্জটা দেখুন, চেঞ্জ দুভাবেই হতে পারে, টপ টু ডাউন আর বটম আপ। এবং যে কোনো সাস্টেনেবল চেঞ্জকে বটম আপ হতে হয়, তলা থেকে উপরে উঠে আসতে হয়। তো এই তলা থেকে উপরে উঠে আসার কাজ একদিনে হয় না, কিন্তু একদিন হয়। আর এই একদিনে আর একদিনের মধ্যে অনেকগুলো একদিন একদিন আছে। ফলে প্রতিদিন এই কনসলিডেশনের খেলাটা চালিয়ে যেতে হবে। তার জন্য যা যা বৌদ্ধিক স্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে ওয়ার্ড অফিসে ৩ জন আছে, সেই ৩ জনকে আমি কি করে আরেকটু বেশি মানে তত্ত্বগত জায়গায় তাকে স্ট্রং করতে পারি। তত্ত্বগত জায়গায় স্ট্রং না হলে পরে সে নিজের সমস্যাকেও ঠিকভাবে তুলে উঠতে পারবে না, সে দুর্বল থাকবে। তাকে যে মুহূর্তে, যে কোনো মুহূর্তে ভেঙে ফেলা যাবে, সে ফ্র্যাজাইল থাকবে। এই ফ্র্যাজাইলিটি রাখার কোনো মানে নেই। আমাদেরকে একসাথে বসে ভাবতে হবে যে কি করে আমরা এটাকে কনসলিডেট করতে পারি। তার সেই কনসলিডেট করার একটা পার্টই হচ্ছে যে এই যে আজকে যারা হতাশ হচ্ছে, হতাশ হয়ে অনেক রকম স্টেপ নিচ্ছে। কেউ প্রতিকুর রহমানের বামপন্থী আন্দোলনের যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটাকেই সে তারা মিথ্যে ঘোষণা করে দিচ্ছে। কেউ খুব ব্যক্তিগত স্তরে নোংরা এটাকে চলে যাচ্ছে, কেউ আবার প্রতিকুর রহমানের তোলা অভিযোগগুলোকে খুব বেশি প্রাধান্য দিয়ে একদম বলছে যে ইয়ে। কিন্তু এই সবকিছুর মধ্যে যেটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে লজিক্যাল রেশনাল থিঙ্কিং। লজিক্যাল রেশনাল থিঙ্কিং ছাড়া বামপন্থী আন্দোলন এগোতে পারে না। সেটা পার্টির সর্বোচ্চ নেতা স্তরেও সেই লজিক্যাল রেশনাল থিঙ্কিং থাকতে হবে। সেখানে কোনো কম্প্রোমাইজ করলে পরে হবে না। তাতে আমার দুটো ঝান্ডা ধরার লোক কমে গেলে কমে যাক, আমি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো তাকে। আবার পার্টির একদম তৃণমূল স্তরে, পার্টি বলছি না আমি, শুধু বামপন্থী আন্দোলনের তৃণমূল স্তরে, সেখানেও এই লজিক্যাল রেশনাল থিঙ্কিংকে এমবেড করা, গুজে দেওয়া, একেবারে রক্তে ঢুকিয়ে দেওয়া, সেটারও দরকার আছে। আশা করছি পিগমেন্টসে আবার কিছু ভিডিও আসবে। এই ফরম্যাটটা চলবে কিনা আমি জানি না, এই ভিডিওটা পাবলিশ হবে কিনা সেটাও জানি না। কানাইয়া কুমারের বামপন্থী আন্দোলন ছেড়ে কংগ্রেসে জয়েন করার সময় ছোট একটা লেখা লিখেছিলাম, যদি সেই লেখাটা আবার খুঁজে পাই তার লিঙ্ক দিয়ে দেবো। এবং বর্তমানে যে আমি বড় প্রবন্ধটা লিখেছি প্রায় ১৬০০ শব্দের, সেটাও দিয়ে দেবো, আপনারা চাইলে পড়তে পারেন, মতামত জানাতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।